আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীদের সফর নিয়ে সেখানে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর এবং দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে কয়েকদিন যাবৎ বাংলাদেশের মিডিয়া বেশ সরব। মেইন স্ট্রিম মিডিয়ায় যেমন এগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বড় জায়গা জুড়ে এই আলোচনা সমালোচনা, একই সাথে টক শোগুলোতেও বেশ গরম আবহাওয়া এই বিষয়টি নিয়ে। তার মধ্যে একেবারে রিসেন্ট যে সংবাদটি, সেটি নিশ্চয়ই অনেকের জন্য চাঞ্চল্যকর হবে। সেটি হলো এনসিপির নেতা আক্তার, তার উপরে ডিম নিক্ষেপকারী যুবলীগের সেই নেতা মিজান, সে গতকাল রাতে জামিন পেয়েছে। আমরা জানি যে সেই ইতিপূর্বে তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমি একটু নিউজটা শেয়ার করি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম তিনি এই বিভিন্ন মিডিয়াকে এই নিউজটি নিশ্চিত করেন। এর আগে স্থানীয় সময় সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ এসে ভিডিও দেখে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পরে তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এটি একটা স্বাভাবিক ঘটনা, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী। কারণ এখানে তিনি সহজেই জামিন পাবেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে। জামিন পেলেই তার বিরুদ্ধে অভিযোগ এটি যে নিঃশেষ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা প্রকৃত অর্থেই যদি এই মিজান যে অপকর্মটি ঘটিয়েছে, পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা, অন্যের যাতায়াতে বাধা দেওয়া এবং অসভ্য আচরণ, সব মিলিয়ে তার বিরুদ্ধে যদি সঠিকভাবে আইনি প্রক্রিয়া অবলম্বন করতে সক্ষম হয় বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা এবং সরকার যদি এই বিষয়ে প্রয়োজনীয় মনিটরিং চালু রাখেন, তাহলে এই মিজান শাস্তির আওতায় আসবে। এটি মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এগুলো সম্পর্কে যারা জানেন তারা অন্তত নিশ্চিত হতে পারেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে তো বেনজিরের মতো ব্যক্তি পুলিশের প্রধান নন, কিংবা এই যে একেবারে আবদুল্লাহ আল মামুনের মতো ব্যক্তি তো পুলিশ প্রধান নন, কিংবা সেখানে ওবায়দুল হাসান যিনি প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পরে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সুযোগ পায়, সে ধরনের ব্যক্তি নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি নন। এমনকি হাইকোর্টের কাচের দরজা লাথি দিয়ে ভাঙা অপরাধী দুষ্কৃতকারী খসরুজ্জামানের মতো লোকও সেখানে বিচারক নন। ফলে সেখানে যদি আইনি ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় কমিটেড হন বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের সরকার, তবে এই যুবলীগ নেতা মিজান সহ এই অপকর্মের জন্য যারা দায়ী তারা নিশ্চয়ই শাস্তির আওতায় আসবে, এটি ধরে নেওয়া যায়। ইতিমধ্যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো প্রভাবশালী ব্যক্তিরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বা যুবলীগের পক্ষ থেকে এই অপকর্ম যারা করেছেন তাদের বাংলাদেশে আত্মীয় স্বজন এবং বাড়িঘরের উপরে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই আহ্বান করেছেন। এটি মোটেই বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক খবর হবে এমনটা না। তবে আমরা একটা অভিনব প্রতিবাদ দেখেছি এবং এটি খুব দোষণীয় তা বলা যাবে না। যেমন এই ডিম নিক্ষেপের ঘটনায় দায়ী আরেকজন আওয়ামী লীগ কর্মী জাহিদ, যে শরীয়তপুরে নড়িয়া উপজেলায় যার বাড়ি, এবং তার বাড়িতে তার গেটে এবং অন্যান্য জায়গায় সেখানে পাল্টা ডিম নিক্ষেপের কর্মসূচি করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এটার ঘটনার প্রতিবাদ হিসেবে এটি নিশ্চয়ই অভিনব এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে দেশের বাইরে যে সমস্ত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশের এই যে যখনই কেউ বিদেশ সফরে যান, এর আগে উপদেষ্টা মাহফুজ আক্রান্ত হয়েছে, তার আগে ডক্টর আসিফ নজরুল তিনি একবার আক্রান্ত হয়েছিলেন, এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এই যে এনসিপি যে একটা অভিনব
কর্মসূচি বাস্তবায়ন করলো শরীয়তপুরের নড়িয়ায়, যে সেই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ, এটি নিঃসন্দেহে এই সমস্ত অপরাধীদের জন্য মনস্তাত্ত্বিক চাপ বা তাদের আত্মীয় স্বজনের প্রতিও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে, এবং এর ফলে হয়তো তারা নিষ্ক্রিয় হতে বাধ্য হতে পারেন। তবে এখানে যে মব সৃষ্টি করে ভিন্ন কোনো ঘটনা ঘটেনি, নিশ্চয়ই সেজন্য এই কর্মসূচির আয়োজকদেরকে আমরা একটা ধন্যবাদ জানাতে পারি। এখন আমি অন্য একটি প্রসঙ্গে আলোচনায় আসি। এটি এই যে ল্যাকিংসটা, ডক্টর ইউনূসের সফরসঙ্গীরা তার সঙ্গে গেলেন, তার মধ্যে সফরসঙ্গীর মধ্যে একজন যিনি জামাতের নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আক্রান্তর শিকার হননি। মির্জা ফখরুল এবং এনসিপির দুজন নেতা আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম জারা, তারাই মূলত এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। বিশেষ করে আক্তারের উপরে ডিম নিক্ষেপ, তাসমিন জারাকে অত্যন্ত অশ্লীল এবং তিনি নারী হিসাবে সেই নারীত্বকে অপমান করে তার প্রতি যে বুলিং হয়েছে সেটি অত্যন্ত অস্বাভাবিক এবং অশ্লীল। এছাড়া মির্জা ফখরুলের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনিও যদি এই পরিস্থিতির মুখোমুখি হন তাহলে নিশ্চয়ই সেটি তাকে হেনস্থাই বলা যেতে পারে। এখন প্রশ্ন ওঠে যে ডক্টর ইউনূস নিরাপদে তার সফর, এই কর্মসূচি শেষ করে তিনি তার আবাসস্থলে চলে যেতে সক্ষম হয়েছেন, কিন্তু তার সফর সঙ্গী হিসাবে যারা গেছেন তারা এই একই ট্রিটমেন্ট কেন পাননি, এটি নিয়ে দেশে একটি আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই যে বিমানবন্দরের পরিবর্তিত টার্মিনাল দিয়ে অতিথিদের বের হওয়া, এই সংবাদটি আওয়ামী লীগের কাছে কিভাবে পৌঁছলো? আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে পারলেন, বিএনপি বা এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে পারলেন না, তাহলে এই পরিবর্তিত সিদ্ধান্তটি লিকড হয়েছে কিভাবে? কিংবা ডক্টর মোহাম্মদ তাহের, তিনি তার নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা নিয়ে নিরাপদে বের হলেন, তাহলে জামাত ইসলামের নেতাকর্মীরাও নিশ্চয়ই এই পরিবর্তিত বের হওয়ার পথের এই সংবাদটি তারা জানতেন। নাহিদ ইসলাম ঢাকাতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যে বর্তমান সরকারের এই নানা ব্যবস্থাপনায় পূর্ববর্তী সরকারের দোসররা ঘাপটি মেরে আছে এবং তাদেরই একটি অংশ এই প্রবেশ মানে বের হওয়ার এই যে পরিবর্তিত সিদ্ধান্ত, সেটি আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারীদের জানিয়ে দিয়েছে এবং যার ফলে এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ অভিযোগের আঙ্গুলটি উঠছে সরকারের অভ্যন্তরে থাকা যে সমস্ত কূটনৈতিক মিশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যারাই অতিথিদেরকে রিসিভ করার দায়িত্বে ছিলেন, তাদের কোনো একটা অংশের এই ছলচাতুরি এবং গোপন ষড়যন্ত্র এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে সাহায্য করেছে। এই অভিযোগটি সঙ্গত কারণেই উঠেছে। দেখুন, আওয়ামী লীগের চরিত্র পাল্টাবে না, এটা আমরা দীর্ঘদিন থেকে বলি। এই যে আমি মিজানের কথা বলছিলাম যে যুবলীগ নেতা মিজান, সে জামিনে মুক্তি পেয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পরে আমি বিডি টুডে নাম করে একটি অনলাইন মিডিয়ায় ভিডিওতে দেখেছি মিজানকে ঘিরে আছেন আরও কিছু আওয়ামী লীগ সমর্থক। মিজানের গলায় ফুলের মালা, অর্থাৎ তিনি জামিনে মুক্তি পেয়েছেন, তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। সেখানে ভিডিও কলে তিনি কথা বলছেন পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দৃশ্যটি স্পষ্ট। সেখানে তিনি যেটা বলছেন সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে যে অপর পাশে যিনি আছেন, অর্থাৎ পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মিজানকে নিশ্চয়ই প্রশংসাসূচক বার্তা দিচ্ছেন। মিজান উৎফুল্ল, জয় বাংলা স্লোগান দিচ্ছে আশেপাশের লোকজন, এবং মিজান তাকে কমিটমেন্ট করেছে যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যা যা করার তারা তা করবেন। অর্থাৎ এই ধরনের একটি বদ কর্মকাণ্ড যে করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে যিনি ধৃত হয়েছেন এবং বিচারের পরিস্থিতির মধ্যে আছেন, তাকেও অভিনন্দন জানাচ্ছেন এই কুকর্মের জন্য বাংলাদেশের পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের চরিত্র যে পাল্টাবে না, এটি তারই একটা প্রমাণ। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটি নিয়ে আওয়ামী লীগ ইচ্ছে করলে সারা বিশ্বে ক্যাম্পেইন করতে পারতো যে এটি তাদের রাজনৈতিক অধিকার হরণ, এটি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আওয়ামী লীগ এই যে দেশে বিদেশে যখনই কোনো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা আওয়ামী লীগ করেন না এমন ব্যক্তিরা দেশের বাইরে যান, তাদেরকে এই যে হেনস্থা করার পলিসি তারা নিয়েছেন, এই যে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করছেন, অসভ্য আচরণ করছেন, ফলে তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হওয়াটাই তারা জাস্টিফাই করছেন। এতে আওয়ামী লীগের কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগ একটি বদ খাসলতের রাজনৈতিক দল। আওয়ামী লীগের
কেমিস্ট্রির মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা নাই, অত্যাচার নিপীড়ন, অন্যের মতকে দমন করা, এই ফ্যাসিবাদী আচরণই যে আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে একেবারে পরিপূর্ণভাবে অ্যাডজাস্টেড, এটি আওয়ামী লীগ বারবার প্রমাণ করে তারা সারা পৃথিবীতেই তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাকেই বরঞ্চ তারা জাস্টিফাই করছেন। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এই যে বাংলাদেশের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যে যৌক্তিক সেটি তারা প্রমাণ করছেন। যদি বিদেশে অতটা আইনি ব্যবস্থা যেখানে বহাল আছে সেখানে যদি তারা এই দুষ্কর্ম করতে পারেন, তাহলে বাংলাদেশে তারা যদি আবার রাজনীতি করার সুযোগ পান, তাদের রাজনীতির ভাষাটা কি হবে সহজেই সেটা অনুমান করা যেতে পারে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে একটা ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। মির্জা ফখরুল আরও লেখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে, দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। এছাড়া আক্তার, যিনি আক্রান্ত হয়েছেন, তিনিও যথার্থ সাহসী ভূমিকা রেখেছেন। তিনি সেখানে পরবর্তীতে ইনকলাব জিন্দাবাদ বলে স্লোগান তাদের সমর্থকদেরকে নিয়ে তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে দাঁড়িয়ে আমরা যখন ভয় পাইনি, তখন এই ডিম নিক্ষেপের ঘটনা আমাদের জন্য কোনো কিছুই না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। তাসলিম যারা অত্যন্ত ভদ্রচিত একটা প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা ভদ্রতা ছাড়ছি না, কারণ ভদ্রতা ছাড়ার অর্থই হলো আমাদের পরাজয়। অত্যন্ত দারুণ চমৎকার তিনি একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবার আসুন সবচেয়ে বিপজ্জনক কথা, এই যে নাহিদ যে অভিযোগটি করলেন যে দূতাবাসের কর্মকর্তারা এই ধরনের অপকর্মের সাথে তাদের ষড়যন্ত্র আছে, এই অভিযোগের সত্যতা মিলেছে ডক্টর কনক সরোয়ার, একজন ইউটিউবার হিসেবে যিনি অত্যন্ত জনপ্রিয় এবং তিনি একটি আলাদা মাত্রার ইউটিউবার বা অ্যাক্টিভিস্ট, যিনি অভদ্রচিত ভাষা, গালিগালাজ কিংবা অসভ্য আচরণ সাধারণত করেন না। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই হামলার প্রসঙ্গে দিয়েছেন, যেটা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। ডিম নিক্ষেপের ঘটনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী সহ কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার। ডিম নিক্ষেপের ঘটনার অনুসন্ধান করছি যে তিনি এমন তথ্য পেয়েছেন বলে দাবি করেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এমনটি জানিয়েছেন এই সাংবাদিক। কনক সরোয়ার বলেন, জাতিসংঘ মিশনে ফ্যাসিস্ট আমলের নিয়োগ পাওয়া এবং তাদের যেসব সমর্থক কর্মকর্তা রয়েছেন তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ হামলার ঘটনা সাজিয়েছেন। অত্যন্ত গুরুতর অভিযোগ। সালাউদ্দিন নোমান চৌধুরী আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা। তিনি বলেন, ডক্টর ইউনূসের সফরের প্রোটোকলের দায়িত্বে ছিলেন শোয়েব আবদুল্লাহ। 5ই আগস্টের পর শোয়েব আবদুল্লাহকে নেপালে বদলি করা হয়, সেখানে তিনি কনসুলার এবং ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করছেন। জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে সালাউদ্দিন নোমান এখানে নিয়ে আসেন প্রোটোকলের দায়িত্ব দেওয়ার জন্য। এই শোয়েব আবদুল্লাহ রোটন রিপন পরিষদের ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। সে প্রোটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কিভাবে বিএনপি ও জামাত এনসিপি নেতাদের হেনস্থা করা যায়। অর্থাৎ নাহিদ যে অভিযোগটি করেছিলেন যে কোথা থেকে এই সংবাদ দূতাবাসের কর্মকর্তাদের মধ্য দিয়ে লিক হয়েছে, এই যে বের হওয়ার পরিবর্তিত স্থান অর্থাৎ 4 নম্বর টার্মিনাল, সেই অভিযোগের সত্যতা ডক্টর কনক সরোয়ারের এই ভাষ্যে পাওয়া যাচ্ছে। এই সাংবাদিক আরও বলেন, শোয়েব আবদুল্লাহর সঙ্গে ছিলেন হাসান আল জামান রাফি নামে একজন, তার দায়িত্ব ছিল ল্যাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিকেল কোঅর্ডিনেটর করা। তিনিও বিএনপি, জামাত ও এনসিপিকে বিভ্রান্ত করেছেন। এই 3টি দলে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে অনেকবার কথা বলেছি, তারা সুনির্দিষ্টভাবে প্রোটোকল অফিসার রাফি, শোয়েব আবদুল্লাহ ও সালাউদ্দিন নোমানের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্টভাবে বিস্তারিত বলেছেন। এই কনক সরোয়ারের এই যে বক্তব্যটি, এটি আমলে নিয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যথাযথ বিষয়টি তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের মানুষ হিসেবে আমরা এটি প্রত্যাশা করি। দীর্ঘদিন থেকে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই সরকার একটা ম্যাড়মেড়ে টাইপের সরকার। এরা পতিত ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটনের যে
দাবি দীর্ঘদিন থেকে জনগণের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ছিল, সেই দাবিকে তারা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায়ও যদি এই সমস্ত বিতর্কিত কর্মকর্তারা এখনও দায়িত্বে থাকেন, এমনকি ছাত্রলীগের একজন নিপীড়নকারী ছাত্রনেতা, যিনি আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী হিসাবে এই দায়িত্ব পেয়েছিলেন, চাকুরি পেয়েছিলেন, যাকে নিউ ইয়র্ক থেকে বদলি করা হলো নেপালে, তাকে আবার নিয়ে যাওয়া হলো এবং এই ধরনের অবস্থা তৈরি করা হলো। ফলে বিষয়গুলো যদি সরকার সঠিকভাবে আমলে না নেন, সাধারণ ঘটনা, কিছুদিন পরে মানুষ ভুলে যাবে। এই সুবিধা যদি নিতে চান সরকার, তবে এই সরকারের বিরুদ্ধেই আঙুল তোলা এবং এজন্য সরকারকে দায়ী করা, এটি ভবিষ্যতে সরকারকে কিভাবে মানুষ ট্রিট করবে সেটিও কিন্তু ভাববার বিষয়।